বাংলাদেশের সমস্ত বিরোধী দলই ঘরোয়া বিরোধী দল। গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং নুরুল হক নুরু তারা কি ভোট করেনি? তারা তো শেখ হাসিনা সরকার ছিল সে অবস্থায় ডাকসু ভোট করেছে। সিটি কর্পোরেশন মেয়র চিটাগাংয়ের ওনার ভোটটা কোন আমলে হয়েছে? ওনার ভোটটা তো আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো আমরা ভোটে গিয়ে সংসদে ছিলাম বলেই নিপীড়িত মানুষের অসংখ্য কথা আমরা বলতে পেরেছি, বিএনপির অনেক কথা আমরা বলতে পেরেছি। প্রিয় দর্শক, স্বাগতম সকালবেলার নিয়মিত আয়োজন রাজনৈতিক আলাপচারিতায়। কথা বলবো সমসাময়িক রাজনীতি এবং রাজনৈতিক ইস্যু নিয়ে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন রাজনৈতিক অঙ্গনের অতি পরিচিত মুখ, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আমরা কথা বলবো ওনার সাথে। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা যে বিষয়ে মূলত আমরা কথা বলতে চাচ্ছি আজকে, যে সেদিন আপনাদের যে পার্টি বেসে হামলা হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আমরা দেখেছিলাম যে আপনারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। 24 ঘন্টা পেরিয়ে ইতিমধ্যে অলরেডি 48 ঘন্টা পেরিয়ে চলছে। তো এই পর্যায়ে আপনাদের সেই আলটিমেটাম কোন পর্যায়ে আছে বা এটা কতদিন? দেখুন, আমরা মনে করি এর মধ্যেই বিএনপি একটা বিবৃতি দিয়েছে যে তারা একটা বহুত্ববাদে বিশ্বাস করে, বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে এবং পার্টি অফিসে আগুন দেওয়ার নিন্দা জানিয়েছে। আমরা মনে করি এটা একটি সহাবস্থানের নিদর্শন। পাশাপাশি আমরা আইনগত পদক্ষেপগুলো নিচ্ছি। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং সেটা সরকার গুরুত্বের সাথে নিতে হবে। পাশাপাশি আমরা অন্য অভিনয়গুলোও দেখছি, কিভাবে এই অন্যায়ের প্রতিরোধ করা যায়, কিভাবে এই অন্যায়ের প্রতিকার করা যায়, সে বিষয়গুলো আমরা দেখছি। আচ্ছা, আরেকটা বিষয়, সম্প্রতি সময় আপনাদের কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেটা হচ্ছে আওয়ামী লীগের কিছু সদস্যকে আপনারা মনোনয়ন দেওয়ার যে বিষয়টা বলছেন, এটা কি আসলে আপনাদের যে কো চেয়ারম্যানের ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আপনাদের দলীয় সিদ্ধান্ত? এটা দেখুন, এরকম কথা আকাশে বাতাসে অনেকবারই ভাসছে, কিন্তু আসলে আওয়ামী লীগ যে কাঠামোগতভাবে যে যখন দল তারা অন্য কোনো দলের মার্কা নিয়ে ভোট করবে, এটা এত সহজবোধ্য ব্যাপার না। তবে বাংলাদেশে তো অনেকবারই এমন হয়েছে। 94-95 সালে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি জামাত একসাথে আন্দোলন করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য। এর আগে দেখা গেছে যে আওয়ামী লীগ থেকে নমিনেশন না পেয়ে বিএনপিতে চলে গেছে। বিএনপি থেকে নমিনেশন না পেয়ে ওই দিনই আওয়ামী লীগে জয়েন করে নমিনেশন নিয়েছে, এমন নিদর্শন আছে। তো সেগুলো যে বাংলাদেশে হয় না এমনটা না, তবে এটা নির্ভর করবে বাংলাদেশের ভোটের সময় যে সরকারটি থাকবে তারা কি চাচ্ছে অনেক ভোটার ভোট কেন্দ্রে যাক। যদি তারা বেশি ভোটের পার্টিসিপেশন চায়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের কিছু ডিভাইস বের করতে হবে যার মাধ্যমে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। যদি আওয়ামী লীগের ভোটাররা অল টুগেদার ভোট কেন্দ্রে না যায়, তাহলে বিএনপির ভোটাররাও যাবে না, কারণ তারা ভাববে তাদের প্রার্থী জয়লাভ করে ফেলেছে এবং ভোটটা কম্পিটিটিভ হবে না। মাঠে দেখা যাবে একতরফা বিএনপি বা অন্য একটি দলের এজেন্ট থাকবে, তাকে কমব্যাট করার জন্য আরেক ধরনের এজেন্ট নাই, এবং তখন ভোটে কাস্টিং কম হলে ভোটে কাস্টিং বাড়ানো হবে, রেজাল্ট শিট চেঞ্জ করা হবে, বাক্সে ব্যালট ভরানো হবে, প্রিজাইডিংকে জোর করে সাইন করানো হবে। এগুলো অসংখ্য ঘটনা ঘটে যাবে। যখন একটা ভোট কম্পিটিটিভনেস থাকে না, তখন ভোটের বাকি সব অনুষঙ্গ অটোমেটিক আস্তে আস্তে ভেঙে পড়ে। 45,000 সেন্টারে যে ভোটটি হবে, দেখা যাবে বিপুল সংখ্যক সেন্টারে রিগিং হয়ে গেছে এবং দৃশ্যমান রিগিং হয়ে গেছে, ডকুমেন্টেড হয়ে গেছে। ফলে যে সরকারটি আসবে, সেই সরকারটা গোড়া থেকেই একটা ম্যান্ডেট ঘাটতির দুর্বল সরকার হবে। ম্যান্ডেট ঘাটতির দুর্বল সরকার দিয়ে দেশ চলবে না, সেই সরকারটিও চলবে না। তাহলে এই যে বিপুল আওয়ামী লীগের একটা ভোট পার্সেন্টেজ আছে, তাদেরকে কিভাবে প্রক্রিয়ায় আনা যায়, এই প্রক্রিয়ায় আনার বিভিন্ন থিওরি আলোচনা হচ্ছে। আমাদের কো চেয়ারম্যানও একটা সম্ভাব্য থিওরি দিয়েছেন। এটা পার্টি ফর্মে এখনও আলাপ হয়নি, পার্টির কোনো সিদ্ধান্ত এরকম হয়নি। ব্যক্তিগত মতামত এখন পর্যন্ত আমরা বলবো এটা ওনার ব্যক্তিগত মতামত, বাট উনি সাধারণত খুব বুদ্ধিদীপ্ত মতামতই দিয়ে থাকেন। গত বছর জুলাই-আগস্ট আন্দোলনে উনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন, সিটিং মেয়র অবস্থায় মিছিল করেছিলেন, আন্দোলন করেছিলেন। সেক্ষেত্রে তো ওনার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট ভুল হয় না। তো উনি যেটা বলেছেন সেটা অনেকগুলো সম্ভাবনার মধ্যে একটা সম্ভাবনা, এর বাইরে আরও অসংখ্য সম্ভাবনা আছে। আমরা তো মাঠে দেখছি অনেক ক্ষেত্রে জামাতও আওয়ামী লীগের ভোট চাইতে পারে, বিএনপি চাইতে পারে। প্রত্যেক দলের মধ্যে আভ্যন্তরীণ আত্মীয়তা আছে। তো সেই আত্মীয়তার সূত্র ধরে অনেক জায়গায় দেখা যাবে যে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। তো যেটা উনি বলেছেন সেটা অনেকগুলো সম্ভাবনার একটা সম্ভাবনা। আমরা সেটাকে এই মুহূর্তে ডিজাইনও করছি না, ওনও করছি না। আমরা পরে পার্টি ফর্মে এগুলো নিয়ে অনেক আলাপ করব। অনেক সিমুলেশন ভোটের আগে হবে, আমাদের এখনও দৃশ্যমান হওয়া বাকি আছে। এখনও ভোটের চিত্র পরিষ্কার না।
তাহলে কি এই যে মানে দলের একটা গুরুত্বপূর্ণ এমন একটা গুরুত্বপূর্ণ পদে থেকেও এই ধরনের মন্তব্য দলীয় সিদ্ধান্তের বাইরে এটা আসলে দেওয়া ঠিক মানে না, অবশ্যই অযৌক্তিক বলবো না, কারণ দলে তো অনেক ধরনের থিওরি আসবে, অনেক ধরনের তত্ত্ব আসবে, অনেক ধরনের কথা বলবে। আপনি দেখবেন বিএনপির কেউ এই সরকারের কঠোর সমালোচনা করছে, আবার কেউ এই সরকারের পক্ষে কথা বলছে। বিএনপির কেউ আবার জামাতের পক্ষে বলছে, আবার কেউ জামাতের বিরুদ্ধে বলছে। তো একটা দল তো অনেকগুলো ছোট ছোট ধারার দিয়ে একটি বড় ধারা। ফান্ডামেন্টাল ইস্যুতে তো উনি কোনো মন্তব্য করেনি। উনি একটা সিমুলেশন, একটা চিত্র দিয়েছেন যে এই চিত্র হতে পারে, এবং এই চিত্রটা বা এই ধরনের চিত্র আছে দেখেই তো গণ অধিকার পরিষদের রাশেদ খানও তো বলে যে আমাদেরকে বিরোধী দল করার চেষ্টা হচ্ছে। তো এই ধরনের চিত্র তো আকাশে বাতাসে ঘুরছে আসলে। আচ্ছা, আরেকটা বিষয় যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তার পেছনে জাতীয় পার্টির নাম আসছে, কিন্তু নূরের আহত হবার ঘটনায় জাপা কি দায় এড়াতে পারে? কোনোভাবেই জাপা এখানে দায়ী হতে পারে না। দায় এড়াতে পারে কিনা? দায়ী তো হতেই, দায়ী না হলে আর দায় এড়াবে কীভাবে? অবশ্যই দায় এড়াতে পারে, সম্পূর্ণভাবে দায় এড়াতে পারে। কারণ ওখানে আমরা আমাদের পার্টি অফিসে ছিলাম, আমরা কারো পার্টি অফিসে আঘাত করতে যাইনি, কারো পার্টি অফিসে আগুন দিতে যাইনি। তারা মশাল প্রথমবার একবার আমাদেরকে অ্যাটাক করেছে, সেখানে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ফলে পুলিশ এবং সেনাবাহিনী এসে ব্যাপারটাকে শান্ত করেছে। এরপরে তারা আবার ঘোষণা দিয়ে মশাল নিয়ে এসেছে। মশাল নিয়ে এসেছিল মানে আমাদেরকে আগুন দিতে এসেছিল। সেখানে আমরা অনেকে ছিলাম, অনেক নারী ছিল, আমাদের এখানে শত শত কর্মী ছিল। তো সেটা যদি মশাল দিয়েই দিত আমাদের অনেকে মারা যেত। এবং এরপরে দেখা গেল আসলেই মশাল দিয়ে দুবার আমাদের এখানে আগুন দিয়েছে, যে দুবার সেনাবাহিনী ছিল না। তো তখন সেনাবাহিনী আমাদেরকে সরে যেতে বলে, আমরা সরে যাই। তাদেরকেও সরে যেতে বলে, অনেকক্ষণ পর্যন্ত তারা সরে যায় না। তারা সেনাবাহিনীর ইউনিফর্ম করা সেনা কর্মকর্তার গায়ে হাত তুলেছে, সেনা সদস্যের গায়ে, পুলিশের গায়ে হাত তুলেছে। পুলিশ আহত হয়েছে, পা ভেঙেছে, মাথা ফেটে গেছে, সেনাবাহিনীর সদস্য আহত হয়েছে। এরপরে এক পর্যায়ে তাদেরকে যখন ক্লিয়ারেন্স সময় দেওয়া হয়, তারপরে লাঠিচার্জ করে। লাঠিচার্জ করার সময় হতে পারে ইউজ অফ ফোর্স এক্সেসিভ হয়েছে, সেটা তদন্তের বিষয়। তো আমি মনে করি এই পুরো ঘটনার দায় কোনোভাবেই গণ অধিকার পরিষদ এড়াতে পারে না। তারা একটা মিটিং ডেকেছে, অমুক পার্টির চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। তারা মিটিং ডেকেছে, অমুক পার্টি ব্যান করতে হবে। তো এই অ্যান্টাগনিস্টিক পলিটিক্সটা করার জন্য তো তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। তারা তাদের রাজনীতি করবে, আমরা আমাদের রাজনীতি করব। আমরা তো কখনো বলিনি তাকে অ্যারেস্ট করতে হবে, আমরা তাদের পার্টি অফিস কখনো ঘেরাও করিনি। তারা আমাদের পার্টি অফিস বারবার আঘাত করেছে। তো আমরা মনে করি এই ধরনের রাজনীতি থেকে দেশকে উদ্ধার করতে হবে। যারা এই ধরনের রাজনীতি করছে তারা প্রাথমিকভাবে রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলছে। কিন্তু তারা যে ধরনের যে হামলা করছে বা বারবার আপনাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে, মানে মিডিয়ার ভাষায় বলি বা জনগণের ভাষায় যেটা বলি, কিন্তু গত এক যুগে আওয়ামী লীগকে স্বৈরাচার হয়ে উঠতে আপনারা সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে, এবং আরও অভিযোগ রয়েছে যে আপনারা আওয়ামী লীগের অংশীদার। এই বিষয়ে আসলে আপনি কী বলবেন? দেখুন, আমরা কোনো অবস্থায় কারো অংশীদার না। আমরা 2001 সালে আওয়ামী লীগের সাথে জোট করিনি, আওয়ামী লীগ ভোটে হেরে গেছে। আমরা 91তেও আওয়ামী লীগের সাথে জোট করিনি। আমরা 2008-এ এসে প্রথম জোট করি, সে ভোটে সকলে অংশগ্রহণ করে। 14 সালে আমাদের বিপুল অংশ ভোট থেকে প্রত্যাহার করে, 270 জন মনোনয়ন প্রত্যাহার করেছিল। এরশাদ স্যার করেছিলেন, জিএম কাদের করেছিলেন, আমি করেছিলাম। তারপরে এক অংশ অবশ্য পরে আবার ভোটে যায়। 18 সালে সবাই ভোটে অংশগ্রহণ করেছে। 24-এর ভোটে আমরা অংশগ্রহণ করেছিলাম। তবে সেক্ষেত্রে জিএম কাদের যতবারই ভোট থেকে সরে আসতে চেয়েছেন, দেখা গেছে ওনার দলটা ভেঙে ফেলা হচ্ছে এবং মার্কাটা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জিএম কাদেরও ভোটে গিয়েছিলেন বাধ্য হয়ে। তবে সেটা তো একটা পার্টির অভ্যন্তরীণ সিদ্ধান্ত, একটা পার্টি ভোটে যাবে কি যাবে না। গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং নুরুল হক নুরু তারা কি ভোট করেনি? তারা তো শেখ হাসিনা সরকার ছিল, সে অবস্থায় ডাকসু ভোট করেছে। এখনও অসংখ্য উপজেলা চেয়ারম্যান ছিল যারা বিএনপি করতো অথবা জামাত করতো, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল জামাত করতো, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই মুহূর্তে কতজন জামাতের আছে? ভোটগুলো তো আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা মনে করি, ইভেন সিটি কর্পোরেশন মেয়র চিটাগাংয়ের, ওনার ভোটটা কোন আমলে হয়েছে? ওনার ভোটটা তো আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করা কখনো সহযোগী হতে পারে না। দেশে একটা রিজিম ক্রিয়েট হয়েছিল, সেই রিজিমে অন্য দলগুলো তাদের সঠিক রাজনীতি করতে পারেনি। আমি মনে করি কোনো দলই সঠিক রাজনীতি করতে পারেনি। বিএনপির মতো বৃহৎ দল যদি দুর্দান্ত আন্দোলন করতে পারতো 14 সালে 15 সালে, তাহলে তখনই পট পরিবর্তন হয়ে যেত। আমরা যখন ভোট বর্জন করলাম 14 সালে, তখন যদি বিএনপি আন্দোলন করতো তাহলে 14 সালে ভোটটা হতো না, যে ভোটে 154 জন আনকন্টেস্টেড হয়েছে। এবং সেই সরকার 5 বছর ছিল, সবাই চেয়ে চেয়ে দেখেছে। তো আমি মনে করি ভোটে অংশগ্রহণ কখনোই কোনো শাস্তিযোগ্য অপরাধ না। কিছু জনগণ আমাদেরকে এই জন্য আমাদেরকে অপছন্দ করতে পারে, আবার অনেকে পছন্দ করছে আমাদের শক্ত অবস্থানের কারণে। কিন্তু গত 1 বছরে আমরা যে রাজনীতি করছি, একটি নতুন ধারার রাজনীতি, একটি সঠিক রাজনীতি। আমার মনে হয় বিপুল সংখ্যক ভোটার আস্তে আস্তে আমাদের দিকে আকৃষ্ট হবে।
আপনার কথা সূত্র ধরে যদি বলি যে দর্শক যারা দেখছে অবশ্য তাদের মধ্যে প্রশ্নটা আসতে পারে যে বাধ্য হয়ে যে নির্বাচনে যাওয়া যে ব্যাপারটা বিষয়টা বলেছিলেন, আসলে এটা যদি একটু ক্লিয়ার করতেন যে কেমন বাধ্য হওয়া আসলে? না, ওই যে আমাদের পার্টির তখন তো যেহেতু নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, সমস্ত কমিশন আজ্ঞাবহ হয়ে গিয়েছিল, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে তখন ছিল না, এখনও নাই। প্রতিষ্ঠানগুলো না থাকার কারণে যখনই কোনো রাজনীতিবিদ সাহসী পদক্ষেপ নেবে, তার দল ভেঙে ফেললে অথবা তার দলের মার্কা নিয়ে নিলে আমাদের কোনো রক্ষা কবচ ছিল না। আমরা সুপ্রিম কোর্টে গেলেও রেমেডি পেতাম না, নির্বাচন কমিশনে গেলেও রেমেডি পেতাম না। তখন বাধ্য হয়ে দল বাঁচাতে এই ধরনের সিদ্ধান্ত হয়তো বা নিয়েছে। বাট দেন অ্যাগেইন এটা কোনো ক্রাইম না। অবশ্যই 18 সালে বিএনপি ভোটে অংশগ্রহণ করেছে না, বিএনপির 7 জন বা 6 জন তো সংসদেও ছিল, 4 বছর 3 মাস ছিল সংসদে। তাহলে তারা যদি ভোটে যায়, সংসদে যায়, আর আমরা ভোটে গেলে পার্থক্য কোথায়? আমি তো মনে করি ভোটে যাওয়া অবশ্যই কোনো অপরাধ না, বরঞ্চ আমরা ভোটে গিয়ে সংসদে ছিলাম বলেই নিপীড়িত মানুষের অসংখ্য কথা আমরা বলতে পেরেছি, বিএনপির অনেক কথা আমরা বলতে পেরেছি, গুম হয়ে গেলে সেটার বিরুদ্ধে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, নির্বাচন ব্যবস্থা, সাংবিধানিক অ্যামেন্ডমেন্টগুলোর বিরুদ্ধে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছিলাম। সংসদে আমাদের অবস্থান খুব সুস্পষ্ট ছিল, জনগণের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল। তাহলে যারা বলে যে আপনারা আওয়ামী লীগের ঘরোয়া বিরোধী দল, এই ধরনের কথাও কিন্তু শুনেছি আমরা বা মন্তব্য শুনি, এই বিষয়টা তাহলে আপনি কী বলতেছেন এবং তারা কেন বলে মন্তব্য করছেন? না, আমাদের সেই অর্থে বাংলাদেশের সমস্ত বিরোধী দলই ঘরোয়া বিরোধী দল, কারণ তারা কখনোই সরকারি দলকে কোনো কিছুতে বাধ্য করতে পারে না। আমাদের সাংবিধানিক কাঠামোটাই এমন, 151 যে পাবে সে সব সিদ্ধান্ত নিতে পারবে, এবং আমাদের প্রাইম মিনিস্টার শাসিত সরকার হওয়ার কারণে তিনি নির্ধারণ করেন কমিটির সভাপতি কে হবে, তিনি নির্ধারণ করেন রাষ্ট্রপতি কে হবে, তিনি নির্ধারণ করেন চিফ জাস্টিস কে হবে, তিনি নির্ধারণ করেন অ্যাপিলেট ডিভিশনের জাজ কে হবে, তিনি নির্ধারণ করেন স্পিকার কে হবে, ডেপুটি স্পিকার কে হবে। সংসদের যে প্রক্রিয়ার অংশগুলো আছে প্রত্যেকটি পদ নিযুক্ত করেন, নির্ধারণ করেন আমাদের প্রধানমন্ত্রী সাংবিধানিক কাঠামোতেই, যে কারণে যে কোনো দলই ঘরোয়া হতে বাধ্য। কারণ সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, তো সব স্ট্যান্ডিং কমিটির সভাপতি যদি সরকারি দল হয়ে যায় তাহলে সেখানে আর ফাংশন অন্য কেউ করতে পারে না। আমরা দেখেছিলাম যে সরকারি দলের সদস্যদের 2-3টে কমিটি পর্যন্ত সদস্য ছিল, সেখানে আমাদেরকে 1 বা 2টো কমিটি দিত। তো সেইখানে সংসদের ভিতরেই কাঠামোগত দুর্বলতা আছে, যেখানে বিরোধী দল অটোমেটিক গৃহপালিত হয়ে যায়। এছাড়া বিরোধী দল কী করে? ক্যামেরা ভাঙে, পানি ছুটে মারে, বোর্ড ভাঙে। একবার আমাদের সংসদে গিয়ে একজন স্পিকারকে পিটিয়েও মারা হয়েছিল পাকিস্তান পিরিয়ডে। না, এটা এখানে হচ্ছে সংসদের ভিতরে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকার বা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা সংসদের ভিতরে অনেক বেশি দেওয়া আছে, এটাকে কমাতে হবে, যে কোনো মূল্যে হোক কমার। 2জন স্পিকার হলে 1জন হবে বিরোধী দল থেকে, স্ট্যান্ডিং কমিটির অর্ধেক হবে বিরোধী দল থেকে, স্ট্যান্ডিং কমিটির অর্ধেক হওয়া উচিত নারী থেকে, 2জন স্পিকার হলে 1জন হবে নারী। এই ধরনের অপশনগুলো সংসদে যখন নিয়ে আসা হবে তখন প্রাইম মিনিস্টারের অটোমেটিক ক্ষমতা কমে আসবে। তাহলে যে ঘরোয়া যে ব্যাপারটা, যে ঘরোয়া বিরোধী দল, এই প্রবাদটা সরানোর তেমনটা সুযোগ, এই প্রবাদটা সরানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তারাও বিএনপিকে কোনো কিছুতে বাধ্য করতে পারে নাই, বিএনপি যখন বিরোধী দল ছিল তারাও আওয়ামী লীগকে কোনো কিছু বাধ্য করতে পারেনি। তবে আমরা বিগত 8 বছর 10 বছরে, আমি 6 বছর সংসদে ছিলাম, আমরা বস্তুনিষ্ঠ কনস্ট্রাকটিভ সমালোচনার মাধ্যমে সরকারকে অনেক কিছু রিথিঙ্ক করতে বাধ্য করেছিলাম। অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়ে, অনেকগুলো সংশোধনী দিয়ে বেশ কিছু আইনও আমরা পরিবর্তন করতে পেরেছিলাম। আচ্ছা, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগের মাঠে নামার যে একটা অভিযোগ উঠেছে, এবং এটা কি শুধু অভিযোগ নাকি সত্যিকার অর্থে জাপার পেছনে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগ? না, আমরা তো অসংখ্য প্রোগ্রাম করছি, আমাদের প্রোগ্রামে তো আমরা কখনো আমরা যা দেখছি সব আমাদেরই লোকজন, আমাদের অন্য লোকজন দেখছি না, এটা কোনো প্রয়োজন এই মুহূর্তে নাই। আমরা মনে করি এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তবে অবশ্যই আওয়ামী লীগ একটা শক্তিশালী দল, এটা ভুলে গেলে হবে না। তারা তো ফিরে আসার চেষ্টা করবে, তারা তো মিছিল করছে, তাদের মিছিল করছে তারা। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনার দলের ভিতরে ভাঙন, নেতৃত্বের সংকট, দ্বন্দ্ব, এসব নিয়ে অনেক কথা হয়, এবং আগামী দিনে জাতীয় পার্টি কি আদৌ টিকে থাকতে পারবে এই ধরনের সংকটে? আমি মনে করি সাম্প্রতিক সময়ের মধ্যে বর্তমানে জাতীয় পার্টি খুব একদিকে যেমন প্রচণ্ড চাপের মধ্যে আছে, দ্বন্দ্বের মধ্যে আছে, আরেকদিকে দ্রুত দল এগিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ জাতীয় পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের রাজনীতি একটা পরিষ্কার দিকে যাচ্ছে, একটা স্বচ্ছ দিকে যাচ্ছে, একটা একমুখিতায় যাচ্ছে। আমাদের মধ্যে যে অভিযোগ ছিল যে আমরা দুমুখী কথা বলতাম বা আমরা সিদ্ধান্তে স্টিক থাকতে পারতাম না, এখন আমরা একমুখী রাজনীতি করছি, এবং আমি মনে করি দল আস্তে 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 অবশ্যই শক্তিশালী হবে। প্রচুর মানুষ জাতীয় পার্টিতে ঝুঁকছে, যেটা বললেন আপনি, এটা কি আওয়ামী লীগের যে অংশের লোকগুলো, যা আপনি প্রথম যেটা বলেছেন, যা
আওয়ামী লীগের যারা সমর্থিত তাদেরকে কীভাবে ভোটে আনা যায়, তাহলে কি আওয়ামী লীগের ভোটগুলো আপনাদের সমর্থনে আনতে চাচ্ছেন বা তারাই কি আপনাদের দলে ফিরতে চাচ্ছে, এই ধরনের কিছু? না, ঠিক আওয়ামী লীগের তারা ঝুঁকছে আসলে। আওয়ামী লীগ খুব হার্ডলাইন দল, তাদের ভোটাররা অন্য জায়গায় কখনো ভোট দেবে না পার্টি ইনস্ট্রাকশন ছাড়া, তাদের হার্ডলাইন ভোটার। তবে গত 1 বছরে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা হয়েছে, বহুত্ববাদকে অপমান করা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কিত বোধ করছে, নাট্যশিল্পী, গায়িকা, গায়ক, চলচ্চিত্র অভিনেতা সকলের মধ্যে প্রগতিশীল শক্তির মধ্যে একটা শঙ্কা কাজ করছে। এই বিশাল শক্তির ধারক বাহক কোনো বক্তব্য দেওয়ার মতো কেউ ছিল না, কোনো কণ্ঠস্বর ছিল না। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের এই বিশাল প্রগতিশীল শক্তির একটা কণ্ঠস্বর হয়ে গেছে গত 1 বছরে। সেই কণ্ঠস্বর ভোটে জাতীয় পার্টিকে কিছু ভোট দিতে পারে, এই ফ্লোটিং ভোটটা আমরা এক্সপেক্ট করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় যে এরশাদ সাহেবের পরে কিন্তু জাতীয় পার্টি একাধিক টুকরো হয়েছে, এবং এখনকার নেতৃত্বে কি নতুন কোনো ঐক্যর আশা করা যায় নাকি ভাঙনই আপনাদের নিয়তি, যেটা অতীতের আমরা দেখেছি? ভাঙন খুব দুঃখজনক, বেদনাদায়ক, কিন্তু ভাঙন একটা বাস্তবতা। আর ভাঙনের কয়েকটা বাস্তবতা আছে। প্রতিটি ভাঙনে জাতীয় পার্টি যেমন একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার যারা ভেঙেছে তারা কেউ পলিটিক্যালি এস্টাবলিশড হতে পারেনি। আজ পর্যন্ত জাতীয় পার্টি ভেঙে কেউ শক্তিশালী দল করতে পারেনি। জাতীয় পার্টি সামনে ঐক্যর প্রয়োজন আছে কি না এটা আমাদের নেতাকর্মীরা বলবে। আমরা পুনঃপৌনিক নেতাকর্মীর সাথে বসবো, তারা যদি কখনো ঐক্যের ডাক দেয় তাহলে আমরা ঐক্যের পথে হাঁটবো। আচ্ছা, তাহলে আগামীতে যে সাধারণ মানুষ কি আপনাদের বিকল্প হিসেবে দেখবে নাকি ক্ষমতায় সুবিধাভোগী হিসেবে মনে রাখবে? আমরা অনুভব করি আমাদের বিগত সময় রাজনীতিতে যে কোনো কারণেই হোক কিছু ভুল হয়েছিল। এই ছোট ভুলগুলোর মধ্যে জনগণ কিছু জিনিস আমাদেরকে ভালো চোখে নেয়নি। সামনের রাজনীতিতে আমরা জনগণ যা চাবে তাই করব, আমরা জনগণের মতের বাইরে কোনো রাজনীতি করব না। যদি মানুষ প্রশ্ন করে জাতীয় পার্টি দেশের জন্য কি করেছে, মানে যদি মানুষ প্রশ্ন করে জাতীয় পার্টি দেশের জন্য কি করেছে, এই প্রশ্নে আপনার ব্যাখ্যা? জাতীয় পার্টি দেশের জন্য কি করেনি এটাই হবে আমার উত্তর। আর একটা উত্তর হচ্ছে জাতীয় পার্টির হাতে কোনো গণহত্যার অভিযোগ নাই। জাতীয় পার্টি কখনো গণহত্যা করেনি। 71-এ জামাত কিন্তু গণহত্যা অভিযোগ আছে, সেই ব্যাগেজ এখনও জামাতকে ক্যারি করতে হচ্ছে। আওয়ামী লীগকে গত বছর গণহত্যার দায় নিয়ে এখনও ব্যাগেজ করতে হচ্ছে, আওয়ামী লীগ ব্যান হয়ে আছে। জাতীয় পার্টির কোনো গণহত্যার ব্যাগেজ নাই। 2, জাতীয় পার্টির সময় কখনো 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা হয়নি। 3, গুম জাতীয় পার্টির সময় হয়নি। আর স্বল্প বাজেটে, ছোট বাজেটে দেশটাকে ডিসেন্ট্রালাইজ করা ছিল। উপজেলা পরিষদ করেছিলেন এরশাদ। 470টি উপজেলা পরিষদ না হলে বাংলাদেশে আজকে উন্নয়ন হতো না। আজকে উপজেলা পর্যায়ে হসপিটাল আছে, উপজেলা টিওনো অফিস আছে, গাড়ি আছে, রাস্তা আছে। রাস্তাগুলো কে করেছে? এলজিডি করেছে। এলজিডি কে করেছে? এরশাদ করেছে। দেন এরশাদ 13টা মহকুমা থেকে 64টা জেলা মুহূর্তের মধ্যে করেছে। এই 64টা জেলা না হলে আজকে আমাদের জেলা পর্যায়ের কাঠামোগুলো হতো না। এবং একই সাথে উনি হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করেছিলেন। 8টি বিভাগে হাইকোর্টের বেঞ্চ পাঠিয়ে দিয়েছেন, যেটা বর্তমান সংস্কার কমিশনও গ্রহণ করেছে। উপজেলা আদালতটাও বর্তমান সংস্কার কমিশন গ্রহণ করেছে। তাহলে আমরা একটা ম্যাসিভ সংস্কার আইডিয়া নিয়ে এগিয়েছিলাম। এরশাদ স্যার ক্ষমতায় আসার সাথে সাথেই উনি সংস্কার করেছিলেন। আর উনি যখন ক্ষমতা নিয়েছিলেন সেই সময় আর্মিতেও একটা দ্বন্দ্বময় সময় ছিল জিয়ার মৃত্যুর পরে, কিন্তু উনি কিন্তু আর্মির মুভমেন্টটাকে কুমিল্লা পর্যন্ত কন্টেইন করেছিলেন, দেশটাকে রক্তপাত এবং গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছিলেন। এবং এরপরে ওনার বিরুদ্ধে অনেক কু হয়েছিল, কিন্তু উনি শান্তি স্থাপন করেছিলেন। এবং 90 সালে যখন উনি দেখলেন যে একটা আন্দোলন হতে পারে, হচ্ছে, ছাত্ররা নেমে যাচ্ছে, উনি কিন্তু বিনা রক্তপাতে জীবনের ঝুঁকি নিয়ে উনি কিন্তু পদত্যাগ করেছিলেন এবং ভোট করেছিলেন। ভোটে 5-5টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, বিপুল ভোটে। 91-তে আমরা ভোট পেলাম 35টি আসন, 96-তে আমরা 18 বা 17টি আসন পেলাম। উনি মারা গেলেন বিরোধী দলের নেতা হিসাবে। তো জাতীয় পার্টির এই যে বিশাল বর্ণাঢ্য অর্জন, এটা জনগণ অবশ্যই আমাদেরকে কনসিডার করবে। আমরা জনগণের জন্য কোনো রোগের চিকিৎসা করিনি, রোগের চিকিৎসা করেছি। ডিসেন্ট্রালাইজেশন, ট্রাফিক কন্ট্রোল, নগরায়ন, সোয়ারেজ, কৃষি বিপ্লব, পানি বিপ্লব, এগুলো এরশাদ করেছে। তিস্তা ব্যারেজ এরশাদ করেছে। এবং এয়ারপোর্টের যে রাডার এরশাদ কিনেছে, অসংখ্য এয়ারপোর্ট তৈরি করেছে। প্রতিটি বিভাগে, প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় গেলে এরশাদের ছোঁয়া দেখা যায়। তো আমরা মনে করি তখন আমাদের অর্থনীতি খুব দুর্বল ছিল। এখন যে অর্থনীতি আছে, এই অর্থনীতি যদি এরশাদ পেত, এরশাদ সেই সময় বাংলাদেশকে সিঙ্গাপুরের থেকে উন্নত করে ফেলতে পারত। তাহলে যে আপনার কোথায় বা আপনাদের ভাষায় যে আপনাদের দলের এত অর্জন,
এত দেশের জন্য এত কাজ করা, এত কিছুর পরে কেন মানুষ যে এরশাদ সাহেবের সেই পতনকে স্বৈরাচার বিরোধী আন্দোলন বলে এবং স্বৈরাচার হিসেবে এখনো আখ্যায়িত করে অনেকের ভাষায়, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসছে তখন আওয়ামী লীগ একটা বিশাল দল অলরেডি। বিএনপি জিয়াউর রহমানের মৃত্যুর পরে বিএনপির জনপ্রিয়তা অনেক বেড়ে যায়, বিএনপি একটি বিশাল দল। জামাত তখন মাঠে চলে আসছে, অর্থাৎ রাজনীতির যে জনপ্রিয়তার অংশটা, বিশাল অংশ তখন অলরেডি অকুপাইড। তো সেখানে তারা সবাই মিলে তো এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে স্বাভাবিকভাবেই। সেই আন্দোলনে এরশাদ স্যার শক্তি প্রয়োগ করেছে এমনটা আমি বলবো না। এর পরবর্তীতে দেখা গেছে যদি এরশাদ স্বৈরাচার হয়ে থাকে, পরবর্তী প্রত্যেকটি সরকার এরশাদের থেকে অনেক গুণ বেশি স্বৈরাচার, অনেক বেশি লোক তারা মেরেছে, অনেক বেশি টিয়ার গ্যাস, অনেক বেশি গুলি করেছে, অনেক বেশি গুম করেছে সকল সরকারই। তো সেক্ষেত্রে তো এরশাদ স্যার শক্তির প্রয়োগ করেনি। এরশাদ স্যারের সময় পুলিশের গুলিতে ছাত্র মারা গেছে খুব কম, পুলিশের গুলিতে নাগরিক মারা গেছে খুব কম। টিয়ার গ্যাস ছুঁড়েছে, এটা আমরা দেখেছি, লাঠিচার্জ করেছে, আবার পুলিশের উপরও লাঠিচার্জ হয়েছে। শক্তির সর্বনিম্ন প্রয়োগ করে এরশাদ ক্ষমতায় ছিলেন। তো সেই জন্য আমি মনে করি তিনি অবশ্যই স্বৈরাচার না। তাকে স্বৈরাচার গালি দেওয়া হয় একটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে, পলিটিক্যালি আমাদের কর্নার করার জন্য। একজন স্বৈরাচার কি 5-5টি আসনে জয়লাভ করতে পারেন? বারবার, উনি বারবার জয়লাভ করেছিলেন। তো আমি মনে করি এটা একটা রেটরিক প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডাটা আমরা যুক্তি দিয়ে আস্তে আস্তে কাটিয়ে উঠব। আপনার শেষ প্রশ্ন আমার, যে আগামী দিনে জাতীয় পার্টি কি সত্যি তৃতীয় শক্তি হিসেবে দাঁড় করাতে পারবেন, নাকি আবারও কারো হাতিয়ার হয়ে থাকবেন? দেখুন, আগামী নির্বাচনটা হওয়ার পথে অনেকগুলো বাধা আছে। বর্তমান সরকার এবং দেশ কোনোভাবেই নির্বাচনের জন্য প্রস্তুত না। তবে যদি ধরে নিই আমরা সব কিছু সঠিকভাবে হয়ে গেল, সকল দল ভোটে গেল, একটা সুষ্ঠু ভোট হচ্ছে, সেক্ষেত্রে জাতীয় পার্টি অবশ্যই নিজস্ব রাজনীতি করবে, দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। আমরা তৃতীয় দল, দ্বিতীয় দল, প্রথম দল বুঝি না, কিন্তু আমরা নির্বাচনে একটা ভালো ফলাফলের প্রতীক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে দীর্ঘ সময় যুক্ত থাকার জন্য। দর্শক দেখছিলেন আমাদের আজকের যে রাজনৈতিক আলোকচারিতা, এবং আমরা সর্বোপরি জাতীয় পার্টির ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। পরবর্তীতে আবারও হয়তো যুক্ত হবো যেগুলো ইস্যু নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।